করোনার এই দিনগুলো কি আমাদের জীবন আচরণে কোনো ধরনের পরিবর্তন আনলো? আমাদের খাদ্যাভ্যাস কি এখন আগের চাইতে ভালো হয়েছে, নাকি আগে যেমন ছিলাম আমরা তেমনই আছি? এই বিষয়গুলো নিয়ে আজ কথা বলবো, এবং সেই সাথে আসলেই আমাদের খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত শুধুমাত্র করোনার সময়ই নয়, এমনি সময়গুলোতেও সেটি নিয়েও কথা বলবো। এবং সেই সাথে করোনা ভাইরাসকে ঘিরে যে কোনো ধরনের প্রশ্ন তো আপনারা করতেই পারেন দর্শক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রশ্ন উত্তরে করোনা ভাইরাসে। আমি অন্তরা বিশ্বাস, আমাদের সঙ্গে আজ রয়েছেন দুজন অতিথি, তাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি। প্রফেসর ডক্টর শামীম আহমেদ, কিডনি রোগ বিশেষজ্ঞ, এবং আমাদের সাথে রয়েছেন ডক্টর সামিয়া তাসনিম, পুষ্টিবিদ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। ডক্টর সামিয়া তাসনিম, আপনার কাছে শুরুতেই যে প্রসঙ্গ নিয়ে আসতে চাই, যেটি শুরুতে বললাম, যে করোনার এই সময়টা কি আসলে আমাদের জীবন আচরণে কোনো ধরনের পরিবর্তন আনতে পারলো, নাকি আমরা আগে যেমন ছিলাম আবার তেমনই হয়ে যাচ্ছি? ধন্যবাদ আপনাকে। আমরা আসলে সচেতন হচ্ছিলাম, আমি বলবো যে যতটা দেখেছিলাম সচেতন হচ্ছিলাম, এখনো যে নেই পুরোপুরি তা না, কিন্তু কিছুটা আসলে জীবনের প্রয়োজনেই অনেকে আবার দেখা গিয়েছে বাহিরে বের হচ্ছে, বা তারা আবার ব্যস্ততার কারণেও কিন্তু তাদের যে ফুড হ্যাবিট বা তাদের ফিটনেস এর যে জিনিসগুলো তারা মেনটেন করছিল একটু কিছুটা ফ্রি থাকার জন্য, সেটা আবার ব্যস্ততার কারণে আবার পিছিয়ে গিয়েছে। তারপর আমি চেম্বারে দেখা গিয়েছে যে অনেককেই পাচ্ছি, অনেক ব্যাংকার বা অনেক প্রফেশনের অনেকেই আসছেন ভয় থেকে, যে তাদের অনেক কলিগের করোনা হয়েছে, তারা এখন আসলে ওভারওয়েট হয়ে গিয়েছে, এখন ওভারওয়েট থেকে কিভাবে তারা পারফেক্ট ওজনে আসতে পারে, ফিটনেসটা কিভাবে মেনটেন করা যেতে পারে। তো সচেতন আসলে আছে, আবার কিছু কিছু মানুষ প্রয়োজনের তাগিদেই তারা আসলে পারছে না আমি বলবো। তবে সবাইকে উচিত যে সময় বের করে তাদের ফিটনেসটা মেনটেন করা, যেহেতু সামনে আমাদের শীতকাল আসছে। সো ওখানে সবাই বিশেষজ্ঞরা কিন্তু বলছে যে ওই সময় একটা আমাদের একটা প্রবলেম আসতে পারে, সেহেতু আমাদের আসলে আগে থেকেই প্রিপারেশনটা নিয়ে রাখা ভালো। জি। দৈনন্দিন খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত, করোনাকালেই হোক কিংবা স্বাভাবিক সময় হোক, সে প্রসঙ্গ নিয়ে আবারও আপনার কাছে আসবো। কিন্তু তার আগে অধ্যাপক ডক্টর শামীম আহমেদ, আপনার কাছে যে বিষয়টি নিয়ে আসতে চাই, যে পোস্ট কোভিড সিনড্রোম নিয়ে অনেক ধরনের সমস্যা হচ্ছে, এই সমস্যাগুলো থেকে উত্তরণের উপায়টা আসলে কি? আমি একটু আগে করোনার সম্বন্ধে একটু তথ্য দিয়ে তারপর ওইদিকে যাচ্ছি। দেখেন, আজকে একটা ভালো দিন যে আমাদের মাত্র 17 জন মৃত্যুবরণ করেছেন। আমাদের শনাক্ত হচ্ছে, আমরা পরীক্ষা করেছি 11,506 জন, এতে শনাক্ত হয়েছে 1,278। আর আমাদের মোট শনাক্ত সংখ্যা হলো 3,75,870। আর বিশ্বে এই পর্যন্ত করোনা শনাক্ত 3,69,70,00,000 এবং মৃত্যুবরণ 10,69,70,000। একটা ভালো জিনিস হলো আমাদের সুস্থতার হারও অনেক বেশি, 2,89,000 সুস্থতা। এবং এই 17 জন যে মারা গেছেন, 12 জনই ঢাকার বাসিন্দা, আর 8 জন হলো 5 জন বাইরে। এবং আজকে হলো 216তম দিন এই যে করোনার সেই দিকে। এবং আরেকটা জিনিস হলো যে আমরা আগেও দেখেছি যে এই যে মৃত্যুবরণের যারা করছেন, 8 × 16 জনই 8 জন মৃত্যুবরণ করছে 51 থেকে 60 বছর, আর 8 জন মৃত্যু করেছেন 61 থেকে 100 বছর ভিতরে। তাহলে আমরা দেখতেছি যে করোনা যাদের মৃত্যুবরণ হচ্ছে তাদের বয়সের সীমাটা 50-এর ঊর্ধ্বে বা 60-এর ঊর্ধ্বে এরকম থাকতেছে। কাজেই আমরা যেটা বলতে চাচ্ছি, যারা বয়স্ক লোক তারা একটু সাবধানে থাকবেন এবং নিজের সুরক্ষা থাকবেন। এই করোনাকে নিয়ে আমাদের বাঁচতে হবে, এটার ভিতরে আর কোনো দ্বিমত নাই যে করোনা থাকবে এবং আমরা এই নিয়ে চলবো। যেটা বলা হচ্ছে যে এই শীতকালে করোনাটা একটু প্রকোপটা বাড়তে পারে, এটা দুইটা কারণ। একটা হলো এটা বলা হচ্ছে যে এই করোনা ভাইরাসটা শীতের ভিতরে গ্রো করে বেশি অনেকদিন থাকতে পারে, গরম ক্লাইমেট আর্দ্রতার সাথে এটা যে যেটা স্থায়িত্ব সেটা একটু কমে যায়, সেই হিসাবে একটা আশঙ্কা করা হচ্ছে। আরেকটা জিনিস হলো এই শীতকালে অনেক সময় বিদেশে যেটা সেকেন্ড ওয়েভটা হচ্ছে, এটা ওই সিজনের জন্য। আমাদের দেশে কি হয় আমরা দেখবো সেটা। তবে এই সময় তো একটু যাদের বাচ্চাদের নিউমোনিয়া, যাদের অ্যাজমার রোগী, যাদের যারা আমাদের পেরিফেরিতে অনেক শীত প্রধান যে জায়গাটা, সেই জায়গাটায় কিন্তু এদের শ্বাসকষ্টের রোগটা বেড়ে যেতে পারে। এখন আসেন আপনি যে প্রশ্নটা করলেন যে পোস্ট কোভিড সিনড্রোম, ইয়েস, পোস্ট কোভিড সিনড্রোম তো খুবই, এই যে যারা করোনা থেকে বেঁচে গেছেন তাদের যে উপসর্গ পৃথিবীর জোড়াই এটা একটা প্রবলেম দেখা যাচ্ছে। প্রথমে তারা বেঁচে গেছেন সেটাই বড় ছিল, কিন্তু এখন তাদের যে এই যে ধীর গতিতে তাদের যে অবশিষ্ট যে উপসর্গগুলি সেগুলি এগুলি রিসার্চ করেও দেখা গেছে আমাদের দেশে পাওয়া যাচ্ছে। প্রথম যেটা হলো পোস্ট মানে কোভিড ফ্যাটিক যেটা বলি,
অত্যন্ত দুর্বল তারা হয়ে গেছেন, কাজ করতে কোনো আগ্রহ নাই, কাজে কোনো আগ্রহ নাই এবং কাজ করতে পারে না। তারপর হলো সারা শরীরে ব্যথা, মায়ালজিয়া বলি, সারা শরীরে ব্যথা হয়। 3 নম্বর যেটা হয় যে ঘুমের প্যাটার্ন, ইনসমনিয়া, ঘুম হয় না, রাত্রে ঘুম হচ্ছে না এবং সকালে তারা ক্লান্তি বোধ করছে। আরেকটা হলো অ্যাংজাইটি, ডিপ্রেশন, টেনশন, এটাও একটা। আরেকটা জিনিস হচ্ছে যে তারা যে যে ব্রেইনের যে ক্ষমতাটা সেটা ভুলে যাচ্ছে, অর্থাৎ ডিমেনশিয়ার মতো তারা মনে রাখতে পারছে না রিসেন্ট এপিসোড, আগের এপিসোড, এবং তারা কর্মক্ষেত্রে তাদের আগের যে এফিসিয়েন্সি সেটা শো করতে পারছে না এবং বিদেশে দেখা যাচ্ছে এই জন্য অনেকে চাকরি হারাচ্ছেন। আরেকটা জিনিস হয় যে যেটার সাথে যেটা বলছে অনেকের মেয়েদের যেটা মাথার চুল পড়ে যাচ্ছে। এছাড়াও আরো অন্যান্য উপসর্গগুলি আছে। তো এইগুলির জন্য এখন যেটা করতে হবে আমাদের দুইটা জিনিস করতে হবে। তাদের জন্য কোভিড ইউনিট অলরেডি বঙ্গবন্ধুতে ঢাকা মেডিকেল আছে, সেখানে এই যে মেইন প্রবলেমটা তো চেস্টে হয়, এই চেস্টের জন্য রিহ্যাবিলিটেশন, যেটা চেস্টের চিকিৎসা ছাড়া এই চেস্টের যে ফুসফুসের যে স্থায়ীভাবে ক্ষতি হয়, যে ফুসফুসে ফাইব্রোসিস হয়ে সেটা এক্সপান্ড করতে পারে না, যে ফুসফুসের যে থলিগুলি অ্যালভোলাই আমরা যেটা বলি, সেখানে যে অসুবিধাটা হয় সেটার জন্য কিন্তু এক্সারসাইজ করতে হবে, ব্রিদিং এক্সারসাইজ। সেই জন্য রিহ্যাবিলিটেশন সেন্টার একটা লাগবে। আবার চিকিৎসার জন্য পোস্ট কোভিড ক্লিনিক, যেটা আমরা ঢাকা মেডিকেলে বঙ্গবন্ধুতে এখন তারা করেছে, প্রচুর রোগী ভিড় হচ্ছে। আমাদের কাছেও কিছু কিছু এখন আসতেছে যে এই রোগীদের আমরা কিভাবে চিকিৎসা করব। তো আমরা এবং কিছু ওষুধও আছে, সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে। এইভাবে হয়তো আমাদের মনে হয় যে এটা একটা নতুন রোগ, নতুন উপসর্গ, এবং আমাদের ড্রাগও আসতেছে, কিভাবে আমরা এই ফুসফুসকে ঠিক রাখতে পারি। সময় বলে দিবে যে আমাদের আরো কি কি করণীয় রয়েছে বা আরো কি ধরনের সমস্যা আসছে বা কতদিন এই সমস্যা থাকবে। একজন দর্শক আছেন, আমরা একটু প্রশ্নটা নিয়ে আসতে চাই। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার নাম মোহাম্মদ সেলিম, আমি মিরপুর ঢাকা থেকে বলছিলাম। আমি আগস্ট মাসের 10 তারিখে পজিটিভ হয়েছিলাম। পরে আবার আমি ওই আগস্ট মাসের 27 তারিখে আবার টেস্ট করেছিলাম, তখনও পজিটিভ ছিলাম। পরে আবার আমি আগস্টের পরের মাসে, অক্টোবর মাসে আমি 30 তারিখে টেস্ট করেছিলাম, তো নেগেটিভ হয়েছে। কিন্তু আমার এখন সমস্যা হলো পায়ের তলায় অনেক জ্বালা পোড়া করে আর মাথার উপর সাইড ব্যথা করে, আর মাঝে মাঝে দুর্বল লাগে, হাত পা পুরো দুর্বল লাগে। এটার জন্য আমি কি করতে পারি? জি, ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক আছেন আমাদের সঙ্গে। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি, আমরা শুনতে পাচ্ছি। জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার বাড়ি নেত্রকোনা, আমি পেশায় একজন ডিপ্লোমা ডাক্তার। তো আমার অনেকগুলি মাল্টিপল ডিজিজ আছে, যেমন সিওপিডি আছে, হাইপারটেনশন আছে, ডায়াবেটিক্স আছে। এইগুলার জন্য আমি কনসালটেন্ট দেখায় ওষুধ খাইতেছি আর কি। তো মাঝে মধ্যে শ্বাসকষ্ট আপ ডাউন করে। এই অবস্থায় যেহেতু কোভিড সিচুয়েশন দেশে, আমি কি ওই ইনহেলার গুলি যে ব্যবহার করি এগুলা করবো কিনা? আচ্ছা, ইনহেলার। আপনার কিডনির অবস্থা কি? আপনার কিডনি ক্রিয়েটিন লেভেল কত? না, কিডনির ক্রিয়েটিন লেভেল 1.2। আচ্ছা, ঠিক আছে, খুব ভালো। আচ্ছা, তাহলে আপনারটাই দিয়ে শুরু করি। আপনার দুইটা রিস্ক ফ্যাক্টর আছে। একটা রিস্ক ফ্যাক্টর হলো ডায়াবেটিস, আরেকটা রিস্ক হলো উচ্চ রক্তচাপ। এই দুইটাই কিন্তু আপনার খুব কন্ট্রোল রাখতে হবে। ডায়াবেটিসও কন্ট্রোল রাখতে হবে এবং ব্লাড প্রেশারও কন্ট্রোল রাখতে হবে। দুইটাই কিন্তু আপনার শুধু কিডনি না, ব্লাড প্রেশার যেমন কিডনিতে করবে, হার্টের উপরে করবে, চোখের উপরে করবে, ভ্যাসেল উপরে করবে, পেরিফেরাল নার্ভের উপরে করবে। ডায়াবেটিসও কিন্তু আপনার এই প্রত্যেকটা অর্গানে এফেক্ট করবে। কাজে আপনার দুইটা রিস্ক ফ্যাক্টর, যেটার জন্য আমাদের দেশের যারা কিডনির প্রবলেম হয়, সেই জন্য আমি প্রশ্নটা জিজ্ঞেস করলাম আপনার যে ক্রিয়েটিন অবস্থা কি। আপনি ভালো আছেন, এটা ভালো। তাহলে আপনি দুইটা জিনিস করতে হবে। একটা হলো ডায়াবেটিস স্ট্রিক্ট কন্ট্রোল করতে হবে, ব্লাড প্রেশারটা, ব্লাড প্রেশার। 2 নম্বর হলো আপনি ডায়াবেটিস জন্য কি ওষুধ খান আমি জানি না, যদি ডায়েট তো থাকবেই, প্লাস এক্সারসাইজ মানে হাঁটা, প্লাস আপনি যদি অরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট খান সেটা খাবেন, সাথে যদি আপনি ইনসুলিন লাগে সেটা। ডায়াবেটিসটা কন্ট্রোল রাখতে হবে, একদম টাইটলি কন্ট্রোল। তারপরে আপনার যে প্রশ্নটা সিওপিডি, কারণ আপনার একটু শ্বাসকষ্ট আছে, সেই ক্ষেত্রে আপনি ইনহেলার, অফকোর্স আপনি ইনহেলার নেবেন। যদি আগে নিয়ে থাকতেন, যেটা আমরা আমি নামই বলে দিই, ব্যাক্সিডল আছে, এটার ভিতরে স্টেরয়েড আছে, এটা ইউজ করলে লং টার্ম ইউজ করলে আপনার শ্বাসকষ্টটা হবে না। আর অ্যাজমাসল যেটা আছে সেটা হলো আপনার ব্রঙ্কোডাইলেট করবে ইমিডিয়েট অ্যাকশনের জন্য। কিন্তু এই দুইটা ইউজ করার একটা
পদ্ধতি আছে যে আপনি মুখটা খুলে পুরাটা নিয়ে শ্বাস না নিতে যায় সেটা নিবেন, এক। দুই হলো এটা ইউজ করার পরে মুখটা পরিষ্কার রাখবেন, নাহলে ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। এই দুটা ড্রাগ খুবই প্রয়োজনীয়। এবং তার সাথেও আপনি একটা একটা মন্টিয়ার মোনোকাস 10 মিলিগ্রাম খেতে পারেন। এর চেয়েও বেশি শ্বাসকষ্ট হলে আমরা আরো ওষুধ বলি, ডক্সিবা বলে 200 মিলিগ্রাম সকালে একটা। এটা কোনো প্রবলেম না, নিতে পারবেন। কোভিড পিরিয়ডে এগুলি না নেওয়ার বার নাই, আর আপনি আরো এটা একজন নিতে পারবেন। প্রশ্ন করেছিলেন, আর তার আরেকজনের প্রশ্নটা মানে প্রশ্নের উত্তর নেব, কিন্তু আরো একজন দর্শক অপেক্ষা করছেন অনেকক্ষণ ধরে, আমরা তার প্রশ্নটাও নিয়ে আসতে চাই। না, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। একটা ছোট্ট বিরতি নিচ্ছি দর্শক, বিরতির পরে আপনার প্রশ্নের উত্তরও আমরা দেব। ফিরছি কিছুক্ষণের মাঝেই। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন প্রশ্ন উত্তরে করোনা ভাইরাস। বিরতির আগে একজন প্রশ্ন করেছিলেন, তার আগস্টের 23 তারিখে করোনা পজিটিভ হয়েছিল, এখন তার মাথা ব্যথা রয়েছে এবং সেই সাথে আরও বেশ কিছু সমস্যা রয়েছে এবং বিস্তারিত তিনি বলেছিলেন। অধ্যাপক ডাক্তার শামীম আহমেদ, কি করবেন তিনি এখন? এই জিনিসটাই কিন্তু আমরা আলোচনা করতেছিলাম যে পোস্ট কোভিড সিনড্রোম। উনি প্রথমে কোভিড পজিটিভ, তারপর আবার একবার করেছেন পজিটিভ, তারপরে তৃতীয়বারে ওনার নেগেটিভ হয়েছেন। ওনার এখন যে প্রবলেম হেডেক এন্ড পা জ্বালা পড়া করে, এটা করতে পারে। কোভিড ভাইরাসটা এমন একটা জিনিস, এটা শরীরের যে কোনো অর্গান, এটা কিডনি বলেন, হার্ট বলেন, ব্রেইন বলেন, লাংস বলেন, এবং যে কোনো জায়গায় ধরতে পারে। তো সেই ক্ষেত্রে হেডেক যদি হয়, আমি বলবো যে আপনার ব্লাড প্রেশার ঠিক আছে কিনা দেখেন, আর একটা জিনিস হলো চোখটা ঠিক আছে কিনা সেটা দেখেন, আর সেই সাথে একটু যদি বেশি থাকে প্যারাসিটামল খান। আর যেটা জ্বালা পড়া করা সেটার জন্য আপনি একটা ভিটামিন খান। আমি একটা বলেই দেই, নিউরোবি খেতে পারেন, নিউরোবেস খেতে পারেন, একটা করে 2বার এটা একটা ভিটামিন 3 মাস খান। এরপরও যদি আপনার না কমে তাহলে আপনি একটু চিকিৎসকের সাথে পরামর্শ করবেন। আশা করি আপনি এই চিকিৎসায় ভালো হয়ে যাবে। এবং আপনার যেহেতু কোভিড ছিল, কাজেই আপনি ধীরে ধীরে কিন্তু আপনি ভালো সুস্থর দিকে যাবেন, ঘাবড়ানোর কিছু কারণ নেই। ফ্লুইড ইনটেকটা আমার মনে হয় তাকে একটু মেইনটেইন করা উচিত আর কি। জি। সামিয়া তাসমিন, আপনি আর কিছু বলতে চান কিনা এটার সাথে, যে আর কোনো কিছু খেতে হবে কিনা খাবারের মানে ক্ষেত্রে? খাওয়ার ব্যাপারে আমি বলবো যেহেতু পোস্ট কোভিড এর কিন্তু অনেক প্রবলেম স্যার যেটা বললেন যে আমরা ফেস করছি, আমাদের কিন্তু অনেক সময় যে দুর্বলতা থাকছে, এখানে ফ্লুইড ইনটেকটা আমাদের একটু মেইনটেইন করতে হবে। আমরা অফ এয়ার আলোচনা করছিলাম যে আমাদের শরীরে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হচ্ছে কিনা সেগুলো একবার চেক করে ফেলা, এবং সে অনুযায়ী যদি প্রয়োজন হয় ডাবের পানি বা স্যালাইন বা নরমাল যে পানি বা স্যুপ করে খাওয়াই খাবারগুলো মেইনটেইন করতে হবে। তবে অবশ্যই আমাকে আগে চেক করে নিয়ে এগুলো ইনটেক করতে হবে রেগুলার বেসিসে। আর এমনিতে তার যে ক্যালোরি চাহিদা, পাশাপাশি প্রোটিন ইনটেকটা অবশ্যই খেয়াল করতে হবে। ডিমের কুসুম হচ্ছে হাই প্রোটিন, এবং হাই প্রোটিন একটা ভালো সোর্স। ডিমের কুসুমটা যদি সে মানে খেতে পারে 2টা করে, তাহলে খুবই ভালো তার জন্য। বা অন্যান্য যে মাছ বা মাংস এগুলো খাওয়া যেতে পারে। সাথে তার যে ক্যালোরি চাহিদা, তার শারীরিক ওজন এবং উচ্চতা অনুযায়ী ততটুকু ক্যালোরি চাহিদা মেইনটেইন করে তাকে ফুডটাকে সাজিয়ে ফেলতে হবে সারাদিনে। আচ্ছা, এভাবে আর করে মেইনটেইন করলে আরেকটি সিনড্রোমের কথা বলছিলেন ডাক্তার শামীম আহমেদ, সেটি হচ্ছে যে মেয়েদের ক্ষেত্রে বেশি দেখা যায়। উনি বলছিলেন যে মাথার চুল পড়ে যায়, পোস্ট কোভিড সিনড্রোমের এটিও একটি বিষয়। তো মাথার চুল যদি পড়ে যায়, এমন কোনো খাবার আছে যেগুলো খেলে এই চুল পড়া বন্ধ হবে, বা কি কি করতে হবে আসলে? অবশ্যই আছে। আমরা যে জিনিসগুলো আসলে বলি যে স্কিন বা চুলের জন্য যে পুষ্টিকর খাবারগুলো, সেটা হচ্ছে ভিটামিন ই, ওমেগা 3 এবং বায়োটিন। এই খাবারগুলো কিন্তু আমরা সবসময় ঘরেই খেয়ে থাকি, যেমন ডিম, সামুদ্রিক মাছ, ছোট মাছ, বা আমাদের যে আরো যে খাবারগুলো ক্যালসিয়াম যুক্ত খাবারগুলো সেগুলো খেতে হবে, জিঙ্ক যুক্ত খাবারগুলো খেতে হবে। বায়োটিনটা যদি সে ওইভাবে করে মেইনটেইন করতে না পারে ফুড দিয়ে, সে কিন্তু রেগুলার ডক্টরের পরামর্শে কিন্তু সেটাও সে এই বায়োটিন যেটা সেটা খেতে পারে। এই খাবারগুলো মানে রেগুলার ডিম রাখা, ক্যালসিয়াম যুক্ত খাবার খাওয়া, জিঙ্ক যুক্ত খাবার খাওয়া, এই খাবারগুলো তাকে মেইনটেইন করতে হবে। এই ক্যালসিয়াম যুক্ত খাবার, জিঙ্ক যুক্ত খাবার, এগুলো আসলে অনেকেই জানেন না যে কোন খাবারে বেশি ক্যালসিয়াম, কোন খাবারে বেশি জিঙ্ক। একটু যদি খাবারগুলো শাকসবজি, গাঢ় সবুজ আচ্ছা, আপনার কাছে আসবো এই প্রসঙ্গে, কিন্তু একজন দর্শক আবার অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, আমরা একটু প্রশ্নটাও আনতে চাই। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। দর্শক, আমরা শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি আমার কিডনির সমস্যার জন্য আমি
শামীম স্যারের সাথে একটু কথা বলতে চাই। হ্যাঁ স্যার, শুনতে হ্যাঁ, পাচ্ছি। বলেন বলেন, আমরা শুনতে পাচ্ছি, আপনি ঝটপট প্রশ্ন করে ফেলেন। জি স্যার, আমি মার্চ মাসের থেকে 13 জন খাইতেছি, সকাল একটা রাত্রে একটা। ঠিক আছে, আর আর হলো প্রনর খাইতেছি একটা। জি আর ডাইকেলটল খাইতেছি, সকাল একটা রাত্রে একটা। আচ্ছা, আপনার বয়স কত, আপনি প্রোস্টেট গ্ল্যান্ড বড় কিনা, আপনি ক্রিয়েটিন লেভেল কত? আমার স্যার আমার পোস্ট গ্ল্যান্ড বড় হয়েছে, পোস্ট গ্ল্যান্ড বড় হয়েছে। আপনি আমারে দর্শক, টেলিভিশনের ভলিউমটি কমিয়ে প্রশ্ন করুন, নাহলে আপনার কথা আপনি শুনতে পাবেন আবার। আমার আজ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলেন বলেন, শুনতে পেরেছি, বলেন। আমার আজ 3 মাস 10 দিন হচ্ছে আমার করোনা ধরা পড়ছে। হ্যাঁ দর্শক, আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমার এখন সমস্যা, আমার ডায়াবেটিস আছে, আমার বয়স হচ্ছে 49 বছর। হ্যাঁ, এখন কি সমস্যা হচ্ছে? এখন সমস্যা মানে মুখ সবসময় মুখটা টক হয়ে থাকে আর অ্যাসিড হয়ে থাকে, আর খাওয়া কোনো সুস্বাদ পাচ্ছি না। আচ্ছা, আর এখন তো পজিটিভ, নেগেটিভ, আপনার করোনা নেগেটিভ। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ডাক্তার শামীম আচ্ছা। আহমেদ, দুটি প্রশ্নের উত্তর যদি হ্যাঁ, দিতেন। ধন্যবাদ। আপনি তিনটা জিনিস আমরা পেলাম আপনার কথা মতো। আমি যেটা বুঝতেছি, আপনার ডায়াবেটিস আছে, ব্লাড প্রেশারও আছে, এবং আপনার প্রোস্টেট গ্ল্যান্ড বড় আছে। আপনি, আমি যে ওষুধ আপনি বললেন ট্যারাজন খাচ্ছেন, ডাইকালটল খাচ্ছেন, আর একটা হলো কি জানি বলে এই আর সাথে আপনি প্রিন্সিপাল অফ ট্রিটমেন্টটা বলে দিই। আপনার ডায়াবেটিসটা কন্ট্রোল রাখতে হবে, এক, এটা আপনি হাঁটা প্লাস ওষুধ, যদি ইনসুলিন লাগে সেটাও লাগবে, এক। দুই, প্রেশারটা কন্ট্রোল রাখতে হবে সঠিকভাবে। তিন, আপনার যদি ক্রিয়েটিন বেশি থাকে, প্রোটিন জাতীয় খাবারটা একটু কম খেতে হবে। চার, আপনি কোনো ব্যথার ওষুধ খাবেন না, কারণ ব্যথার ওষুধ খেলে আপনার কিডনিটার সমস্যা হবে। কারণ আপনার প্রোস্টেট গ্ল্যান্ডটা বড় আছে, যেটা মনে হচ্ছে, সেটা আপনি কতটুক পেশাব করার পরে কতটুক মূত্রথলিতে পেশাব থাকে সেটার উপরে আপনি নির্ভর করবে। এটা কি ওষুধের দ্বারা চিকিৎসা চলবে, না এরপরে একটা পেশাবের রাস্তায় আমরা বলি টিআরপি, সেটা করতে হবে কিনা সেটা। আর আপনি একটু খাওয়ার রুচি কম আছে, দুর্বলতা আছে, সেটার জন্য এটা কোভিডের পোস্ট কোভিড যেটা আমরা বলি, যে কোভিড হওয়ার পরে এরকম দুর্বলতা থাকে, শরীরে ব্যথা থাকে, একটু মাথা ব্যথা থাকে, একটু কাজের আগ্রহ থাকে না, সেটা ধীরে ধীরে ভালো হয়ে যাবে। সাথে আপনি একটু ভিটামিনও খেয়ে নিন। এই সাথে আপনি পরিমিত পানি, সেই কতটুকু পানি খাবেন, আমরা বলি 1.5 লিটার, মানে 1500 পানি খাবেন, এবং শরীরে পানি আছে কিনা সেইটার উপরে নির্ভর করে পানি অ্যাডজাস্টমেন্ট করতে হবে। এবং আপনার শরীরে লবণের পরিমাণ, সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, এটাও কিন্তু টেস্ট করে আপনি সেই অনুপাতে ওষুধ দেওয়া হয়ে থাকবে আপনাকে। আশা করি আমার উপদেশগুলি মানেন, ইনশাল্লাহ আপনি ঠিক থাকবেন। জি, ধন্যবাদ আপনাকে। আমাদের একটা বিরতি নেবার সময় হয়েছে, দর্শক কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মাঝেই। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন প্রশ্ন উত্তরে করোনা ভাইরাস। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডাক্তার শামীম আহমেদ, কিডনি রোগ বিশেষজ্ঞ, এবং আছেন সামিয়া তাসনিম, পুষ্টিবিদ। সামিয়া তাসনিম, আপনার কাছে যে প্রসঙ্গটি নিয়ে আসতে চাই, একবার প্রশ্ন করেছিলাম, আসলে একজন দর্শক আসাতে আর আপনার কাছে ফিরতে পারিনি। জিঙ্ক এবং ক্যালসিয়ামের কথা আপনি বলছিলেন, কিন্তু কোন কোন খাবার, মানে খাবারের নামগুলো যদি উল্লেখ করে বলতেন। আরও বেশ কিছু খাবারের কথা বলছিলেন, কিন্তু আরও একজন দর্শক আছেন, এবারও আমরা একটু তার প্রশ্নটা আগে নিয়ে আসতে চাই। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি স্যারের কাছে একটু মানে জানতে চাচ্ছি, আমি ওই যে প্রোস্টেট গ্ল্যান্ড একটু বড়, আমাকে এই টিউম্যাক্স ডি দিচ্ছে, টিউম্যাক্স ডি খাচ্ছি। আপনার 1 মাস পরে দেখা করতে বলছিল, পরে আর দেখা করিনি ডাক্তারের সাথে, কিন্তু আমি বাদ দিয়ে দিছি। এটা কতদিন খাওয়া যাবে? ডাক্তার শামীম বাদ আহমেদ, দিবেন না ভাই, আপনি ইউরোম্যাক্স বাদ দিবেন না, এটা খেয়ে যান। এটা প্রোস্টেট গ্ল্যান্ড বড় হলে এটা দেওয়া হয়, বারে বারে পেশাব হয়, রাত্রেবেলা আপনি পেশাবের জন্য ঘুমাতে পারবেন না, এটা খেয়ে যান। এটা আমরা 4-5 বছরও চালাই, তো সেটা আমি বলতেছি না। আপনি 6 মাস খেলে দেখেন
এরপরে একটা আল্ট্রাসোনোগ্রাম করেন, করলে দেখেন যে আপনি পেশাব করার পরে কতটুকু পেশাব মূত্রথলিতে থাকে, সেটা দেখেও একটা অ্যাসেসমেন্ট করা যায়, আরেকটা ফ্লোমেট্রি করা যায়। এটা করে আমরা বুঝতে পারি যে প্রস্টেট গ্ল্যান্ড কত বড় এবং কতটুকু পেশাব আপনি পেশাব করার পরে মূত্রথলি থেকে যায়, সেটা দিয়ে আমরা অ্যাসেসমেন্ট করি। ওষুধটি উনি খেতে থাকবেন। জি, ধন্যবাদ আপনাকে। সামিয়া তাসনিম, যে প্রসঙ্গে ছিলাম। হ্যাঁ আপু, ধন্যবাদ। আমাদের আসলে মেইন ক্যালসিয়ামের সোর্স হচ্ছে দুধ বা দুধ জাতীয় খাবার থেকে। এছাড়াও আমরা ছোট মাছ থেকে পেতে পারি, এবং গাঢ় যে সবুজ শাকসবজি আছে সেখান থেকেও আমরা কিন্তু ক্যালসিয়ামের ভালো একটা সোর্স পেতে পারি। সো আমাদের খাবারে প্রতিদিন দুধ রাখতে হবে, শাকসবজি রাখতে হবে, এবং ছোট মাছ সপ্তাহে 2-3 দিন রাখতে হবে। এবং আমি যোগ করেছিলাম যে ওমেগা-3, যেটা আমাদের আসলে সবকিছুর জন্য খুব উপকারী, স্কিন চুল বা অন্যান্য তো আদার্স হেলথ বেনিফিটস আছেই। তো এই উপাদানটা আসলে পাওয়া যায় আপনার সামুদ্রিক মাছ থেকে। আপনার হচ্ছে আমরা যে রেগুলার বাদাম খাচ্ছি, অ্যালমন্ড বা ক্যাশিউ নাট, সেই বাদামের মাধ্যমে কিন্তু আমরা পেতে পারি। আমরা যেখানে অলিভ অয়েল খাচ্ছি সেখানেও কিন্তু পাচ্ছি। এছাড়া ফ্ল্যাক্সিড যেগুলো আমরা মাঝে মাঝে খাই ইসবগুলো ভুসির সাথে বা আলাদা করে, সেখান থেকেও কিন্তু আমরা ওমেগা-3 পেতে পারি। আবার এটা চাইলেও কিন্তু অনেকে আপনার ফার্মাসি ফর্মে কিন্তু ক্যাপসুল আকারে পাওয়া যায়, সেটাও কিন্তু আমরা চাইলে খেতে পারি। আর জিঙ্কের সোর্স হলো যে আসলে আমাদের যে প্রোটিনযুক্ত খাবারগুলো আছে বা আমাদের যে ডাল আছে, সবজি আছে, যেমন মিষ্টি কুমড়া, এসব জাতীয় খাবার থেকে কিন্তু আমরা জিঙ্ক পেয়ে থাকি। সো প্রতিদিন যদি সে প্রোটিনটা এনাফ খেতে পারে, সেখান থেকে কিন্তু সে সব ধরনের চুলের যে ভিটামিন গুলো দরকার সেগুলো পাচ্ছে। এবং ওমেগা-3 যেখানে আছে, বাদামের তেল বা আমাদের অলিভ অয়েল বা সামুদ্রিক মাছ, এখানে কিন্তু ভিটামিন ইও পাওয়া যায়। সো এই খাবারগুলো যদি সে এনশিওর করে, তাহলে তার যে চুল পড়ার যে প্রবলেমটা হচ্ছে, বা স্যার কিন্তু বলেছিলেন যে আমাদের যে মন থেকে ভুলে যাচ্ছে কোভিড পেশেন্টদের, আফটার কোভিড কিন্তু এই জিনিসটা হচ্ছে স্যার বলেছেন। তাদের জন্য আমি বলবো যে ওমেগা-3 এর মধ্যে EPA DHA আছে, যে উপাদানটা কিন্তু আমাদের ব্রেইনের যে ফাংশন গুলো আছে, কনসেন্ট্রেশন ডেভেলপ বা আরো যে ব্যাপারগুলো, অ্যামাইনো ফ্যাটি অ্যাসিড, এটা খুব ভালোভাবে কাজ করে। তারা কিন্তু এই মেডিসিন বা এই ধরনের খাবারগুলো অবশ্যই খাদ্য তালিকায় রাখা উচিত এখন। আচ্ছা, আর কার্বোহাইড্রেট কতটুকু খাওয়া উচিত দিনে? কার্বোহাইড্রেটটা আসলে আমাদের এনার্জির মূল উৎস। এটা খেলে আমাদের ব্রেইন ফাংশন কাজ করে, আমাদের চলার শক্তিটা পাই। সো এখানে কার্বোহাইড্রেট বন্ধ করা যাবেই না একদমই। আমাদের WHO রিকমেন্ডেড হিসেবে 40 থেকে 60% কার্বোহাইড্রেট আমাদের অবশ্যই খাদ্য তালিকায় রাখতে হবে। তবে যদি কারো ওভারওয়েট থাকে বা ওবেসিটি থাকে, তাদেরকে অবশ্যই একটু কনসিডার করতে হবে, কারণ কার্বোহাইড্রেট যে গ্লুকোজটা সেটা কিন্তু অতিরিক্ত হয়ে গেলে আমাদের বডিতে স্টোর হয়ে যায় এবং সেটা ফ্যাট হিসেবে স্টোর হচ্ছে। জি, সেখানে একটু অনেক ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই অন্য কোনো দিন আমরা আরো বিস্তারিত আলাপ করতে পারবো এই বিষয়টি নিয়ে, কিন্তু আজ আর সময় নেই। আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ। দর্শক, আপনাদেরকেও অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকবার জন্য। আজকের মতো এই পর্যন্তই। সুস্থ থাকুন, ভালো থাকুন, শুভরাত্রি।